আমরা আজকে যাচ্ছি ভারতের সবচেয়ে বড় ইকো পার্কে, যেটা প্রায় 1452 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে। এখানে পৃথিবীর সপ্তাহ্য জিনিসগুলো একসাথে বানিয়ে রাখা হয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন। মিশরের পিরামিড, প্যারিসের আইফেল টাওয়ার, ভারতের আগ্রার তাজমহল, চীনের গ্রেট ওয়াল, জর্ডানের প্যাট্রা এবং ব্রাজিলের ক্রিস দ্য রিডেমার স্ট্যাচু, ইতালির ক্লোজিয়াম। এই পার্কে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি জামাল স্টার ট্রাভেল ব্লগ। সকাল সকাল বের হয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক ইকো পার্কে। তো আমরা গাড়ি নিয়ে নিলাম, এখন আমরা আছি হলুদ ট্যাক্সিতে করে যাচ্ছি। তো আমাদের পার্ক, আমরা যেখানে আছি সেটা হচ্ছে জুম্মা মসজিদ, আপনার কলকাতা নিউ মার্কেটের একদম কাছাকাছি। তো এখান থেকে আমাদের পার্কে যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। তো আমরা ট্যাক্সি নিয়ে নিছি, অলরেডি গাড়িতে আছি, সিগন্যাল পড়েছে। তো আপনাদেরকে আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে নিউ মার্কেট বা বড় বাজারের আশেপাশে থেকে এই পার্কে আসতে চান, তাহলে আপনারা সরাসরি ট্যাক্সি ভাড়া নিয়ে যদি আসেন, অনেক সহজে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে 250 থেকে 300 টাকা ভাড়া গুনতে হবে। আমি যেটা নিয়েছি এটা 250 টাকা ভাড়া নিয়েছে। আরেকটা হচ্ছে সহজ পথ, সেটা হচ্ছে যে আপনি যদি শিয়ালদার আশেপাশে থাকেন, তাহলে ওখান থেকে অ্যাভেলেবেল মেট্রো আসে আপনার সরাসরি পার্কে। মেট্রোতে করেও চলে আসতে পারেন। একেবারে পার্কের গেটের সামনেই স্টেশন দেওয়া আছে, শুধু নামবেন আর পার্কে ঢুকবেন। আর যদি বাসও আসা যায়, নিউ মার্কেট থেকে অ্যাভেলেবেল বাস আছে, এখানে প্রচুর বাস আসে। বাসে ভাড়া পড়বে 15 টাকা। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম ইকো পার্কের সামনে। এই হচ্ছে আমাদের গাড়িটি, আমরা ভাড়া দিয়ে দিয়েছি। তো আমরা এখন একটু সামনে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে পার্কের আউটসাইড, মাত্র আমরা প্রবেশ করতেছি। তো সকাল সকাল, শীতের সকাল, রোডটা অনেক ভালো লাগতেছে সকাল সকাল। আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন বাসগুলো, এগুলো হচ্ছে মূলত পিকনিকের বাস। আর এখানে মানে বিশাল জায়গা জুড়ে পার্কটি বানানো হয়েছে। আর পার্কিংয়ের জন্য এরিয়াটা অনেক বড়, এখানে প্রচুর বাস রাখা যায়। এটা হচ্ছে আপনার পার্কের গেট নাম্বার 4, কারণ 4 নাম্বার গেটটা আমাদের এখান থেকে একদম কাছাকাছি মনে হয়েছে, তাই আমরা 4 নম্বর গেটেই আমরা প্রথমে এন্ট্রি নিব। তারপরে 4 নম্বর থেকে দেখতে দেখতে যতটুকু সময় পাই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে প্রত্যেকটা গেটে আলাদা করে টিকিট কাউন্টারও রয়েছে। আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে দূর থেকে দেখা যাচ্ছে ক্রিস দ্য রিডেমার স্ট্যাচুটা। আর আপনাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যারা মেট্রোতে করে আসবেন পার্কে, তারা হচ্ছে এখানে মেট্রো কাউন্টারটা রয়েছে, ওখান থেকে জাস্ট এপারে আসলেই আপনারা পার্কে প্রবেশ করতে পারবেন। দেখেন পার্কিংটা কত বড়। এখন কিন্তু আমরা কাউন্টারের সামনেও যাইনি, জাস্ট আপনাদের আশেপাশে ভিউটা দেখাচ্ছি যে পার্কিং এরিয়াটা কত বড়, অনেক বড় এরিয়া। এখানে কয়েকশো বাস একসাথে রাখা যায়, এবং প্রাইভেট ট্যাক্সি নিয়ে কেউ আসলে তারাও এখানে এসে পার্কিং করতে পারবেন। তার জন্য পার্ক কর্তৃপক্ষ এত বড় জায়গা বানিয়ে রাখছে। আমি প্রথমে বলেছি যে এটা ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক ইকো পার্ক, যেটা 2012 সালে উদ্বোধন করা হয়, এবং 1452 বিঘা জমি, যেটা 480 একর জমির উপর নির্মিত এই ইকো পার্কটি। তবে এই পার্কটি এত বড়
পার্কটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 4 নম্বর গেট পর্যন্ত 4টা গেট রয়েছে চতুর্মুখী, 4 দিক দিয়ে ঢোকা যায়। তবে পার্কটি অনেক বড় হওয়ার কারণে এক একটা গেটের ডিস্টেন্স অনেক বেশি দূরত্ব, তাই আপনাকে আসার আগেই আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কোন গেট দিয়ে প্রবেশ করবেন। তা আমরা যেহেতু পৃথিবীর সপ্তাহের জিনিসগুলো দেখব, তার জন্য আমরা 4 নম্বর গেটটাই পছন্দ করছি। কারণ 4 নম্বর গেট দিয়ে ঢুকলে একেবারে কাছাকাছি পড়বে আমাদের সপ্তাহের জিনিসগুলো। তো বন্ধুরা, পার্কে ঢুকলাম। পার্কের টিকিটের মূল্য নিল মাত্র 30 টাকা করে। তা আমি আমার ওয়াইফ দুজনের টিকিট কিনতে হয়েছে। আমার ছেলেরটা টিকিট লাগে নাই, ছোট বাচ্চা, এই জন্য টিকিট লাগে নাই। তো অনলি 30 টাকা টিকিট, শুধু এন্ট্রি নেওয়ার জন্য। আসলে ভেতরে ঢুকিয়ে দেখলাম যে গেটে ঢোকার পরে ডান দিকে বাম দিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খাওয়ার আইটেম বিক্রি করে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখির বহর। প্রথমে চোখে পড়লো এটা, তাই ফটোশ্যুট করে নিলাম। খুবই চমৎকার লাগতেছে। আমার ড্রেসটা সাদা, পাখিগুলো সাদা, ম্যাচ হয়ে গেছে। আর পিছনে দেখতেই পাচ্ছেন এই সেই করোনা ভাইরাস, যেটা পৃথিবীতে মহামারী নিয়ে আসছিল, সেই করোনা ভাইরাসের একটা স্ট্যাচু বানিয়ে রাখছে পার্ক কর্তৃপক্ষ। আমার ডান দিকে দেখতে পাচ্ছি জাদুঘর ভোলানাথকে, সে একটি মুভির প্রমোট করার জন্য পার্কে চলে আসছে। তো বন্ধুরা, দেখি জাদুঘর ভোলানাথ কি বলে। কথা বলবে। প্রথমে তোমার নাম কি বলো? আগে তোমার নাম বলো। আগে তোমার নাম কি বলো? আগে তোমার নামটা হোক না। আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে জাদুঘর ভোলানাথ। আর তোমার নাম? এই আমার নাম। হ্যাঁ, তোমার নাম? এই আমার নাম। হ্যাঁ, তোমার নাম? আমার নাম টনি। টনি। বাহ, টনির জন্য একটু হাততালি হবে টনির জন্য। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটু লোক সংখ্যা দেখা যাচ্ছে কম, তুমি পাবে, তাই না? আচ্ছা টনি, তোমার এখানে কেমন লাগছে? এই খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। বাহ, তা টনি, একটা ছোট্ট করে বাংলা গান হয়ে যাবে, একটা ছোট করে। হ্যাঁ, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো। তা একটা ছোট করে 2 লাইন একটা করো। রেডি, 1 2 3। কারো আশা করে এসেছি গো কাছে দেখে নাও, ফিরায় না জানলে। হ্যাঁ, কারো আশা করে এসেছি গো কাছে দেখে নাও। হ্যাঁ, থ্যাংক ইউ টনি, তুমি খুব সুন্দর গান গাইতে পারো। আর আমরা একটু পরে আবার একটু ম্যাজিকও দেখবো, কিন্তু তুমি একটু বলে দাও যে এই যে আজকে তোমরা এসছো ইকো পার্কে, এরপরে আমরা অনেকগুলো স্পটে যাব, কিন্তু তার আগে প্রথম স্পট হচ্ছে ইকো পার্ক। এই ইকো পার্কে তুমি কেন এসছো? হ্যাঁ, ওই যে স্বনামধন্য যিনি দেগের আয়োজিত প্রধান ছবিটা উদ্বোধন। তো বন্ধুরা, ভোলানাথ জাদুঘর থেকে আমরা চলে আসলাম। আমরা ওখান থেকে আসার পরে প্রথমেই পড়লো সেই ব্রাজিলের বিখ্যাত ক্রিস দ্য রিডেমার স্ট্যাচুটা। বিশাল আকৃতির একটি স্ট্যাচু, যেটা পৃথিবীর সপ্তাহের একটি। খুবই চমৎকার এবং সুন্দর লাগতেছে দেখতে। আসলে কলকাতার মতো শহরে এত সুন্দর একটা পার্ক ভাবাই যায় না। তো ওখান থেকে এখন আবার চলে আসলাম আমার বাম দিকে। এখানে আরেকটা প্লেস, সবাই বসে আড্ডা দিচ্ছে সকাল সকাল, খুবই ভালো লাগতেছে। আর আমার পেছনে সামনে দেখতে পাচ্ছেন কতগুলো মূর্তি। তো এটা হচ্ছে মূলত জর্দানের পেট্রা, যেটা পৃথিবীর সপ্তার্য বলা হয়। সোজা দেখতে পাচ্ছেন আগ্রার তাজমহল। আমরা প্রত্যেকটি প্লেসেই যাব, তো দূর থেকে যেহেতু দেখা যাচ্ছে সেজন্য আর কি ভিডিও করে নিলাম একটু। আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে পৃথিবীর সপ্তার্য যে জিনিসগুলো সবগুলাই পার্কে একসাথে অবিকল কায়দায় বানানো হয়েছে, যেন মানুষ এন্টারটেনমেন্ট করতে পারে। এবং পৃথিবীর সব সপ্তাহের জিনিসগুলো এখানে আসলে আপনারা অতি সহজেই দেখতে পাবেন।
কারণ আপনাকে কষ্ট করে ব্রাজিল যেতে হবে না, আপনাকে কষ্ট করে জর্দান যেতে হবে না, কষ্ট করে ইটালি যেতে হবে না। ইটালির কোলোজিয়াম, যেটা রোম শহরে অবস্থিত, সেটাও এখানে আছে। আপনাকে দিল্লি যেতে হবে না, আগ্রা তাজমহলটা এখানে আছে। আপনাকে লন্ডন বা প্যারিস যেতে হবে না, প্যারিসের আইফেল টাওয়ারটা এখানে আছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে চায়নার যেটা বিখ্যাত, সেটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, সেটাও আপনারা এখানে আসলে দেখতে পাবেন। তবে পার্কে এসে যেটা বুঝতে পারলাম যে এটা বিশাল বড় একটি পার্ক। আমরা যেহেতু 11:30 বাজে, এখন 11:30 বাজে আমরা এন্ট্রি নিয়েছি, আমাদের পুরো পার্কটা ঘুরে দেখা সম্ভব হবে কিনা জানি না, তবে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ সবার কাছে শুনেছি পার্ক ভিজিট করতে হলে যেহেতু 3 ভাগে খণ্ডিত করা হয়েছে, আপনি একটা খণ্ড শেষ করতে 1 দিন সময় লেগে যায়। আচ্ছা, এটা হচ্ছে জর্দানের পেট্রার একটি করুণ ইতিহাস, যেটা এখন পৃথিবীতে মানে ইতিহাস হয়ে আছে। সেটা হচ্ছে যে জর্দানের পেট্রা হচ্ছে আমাদের যে মুসা আলাইহিস সালামের বাসস্থান ছিল, তো সেখানে অনেক বড় ইতিহাস। আর এই মূর্তিগুলো হচ্ছে সেখানে একটি অনেক বড় আল্লাহর গজব নাজিল হয়েছিল। সেই গজবে ভূমিকম্প দ্বারা আল্লাহ পাক সেই জায়গাটাকে ধ্বংস করেছিল। আর ধ্বংসের মাধ্যমে প্রত্যেকটা মানুষ ওখানে যারা ছিল সবাই এরকম মুক্তি হয়ে গেছে, যে যেভাবে দাঁড়ায় ছিল সে সেভাবে মুক্তি হয়ে আছে। তো এটা পৃথিবীর নিদর্শন হিসাবে এখনও আছে, যেটা আরও 2000 বছর আগের ঘটনা। 2000 বছর আগে ঘটনাটা ঘটেছিল। তো জর্দান সরকার 1812 সালে এগুলোকে মূর্তি নতুন করে স্থাপন করে সেগুলোকে পৃথিবীর মাঝে ইতিহাস, মুসলিমদের ইতিহাস জানানোর জন্য এটি বানানো হয়েছে। তবে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন যারা ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের ইতিহাস এবং কাহিনী জানেন, তারা আমার চাইতে আরও বেশি ভালো বলতে পারবেন। কারণ জর্দান, মিশর এগুলো সব পুরো পৃথিবীর অর্ধেকটা জায়গা ফেরাউন শাসন করত। সে নিজেকে খোদা দাবি করত। তো সে খোদা দাবি করার কারণে এই গজব নাজিল হয়েছিল। তো বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই পার্কের কিছু নিয়মাবলী আছে। সেটা হচ্ছে যে এটা গরমের সিজনে একরকম টাইমে খোলা হয় এবং বন্ধ করা হয়, এবং শীতের সময় আরেকটা টাইমে খোলা হয়। যেহেতু এখন শীতের সময়, তো এখনকার টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত পার্কটা খোলা থাকে। আর পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। তো মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত পার্ক খোলা থাকে, মাঝখানে সোমবার পার্কটা বন্ধ থাকে। তো ভিতরে যাওয়ার পর আপনাকে আলাদা করে প্রত্যেকটা জিনিসের জন্যই টিকিট কাটতে হবে। যেমন আপনার সপ্তাহর যে সুন্দর এরিয়াটা আছে সেটাতে এন্ট্রি নিতে হলে আপনাকে আবার নতুন করে 30 টাকা দিয়ে টিকিট কিনতে হবে। তো এরকমই বিভিন্ন এন্টারটেনমেন্টের জিনিস আছে যেগুলো আপনাকে আলাদা আলাদা করে কিনে নিতে হবে। তো হাঁটতে হাঁটতে অনেক হয়রান হয়ে গেছি। তো এখানে একটি দোকান দেখতে পেলাম, খাওয়ার দোকান। তো এখানে এসে একটু বসে রেস্ট নিচ্ছে, আমার ছেলেকে নিয়ে আসলাম। তো এখানে আপনার বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। আর ইন্ডিয়ান খাবার মানেই তো যে সব কিছুই মানে টেস্ট এবং মজা এবং ভালো। আমাদের হাতে যেহেতু সময় কম, তাই আমরা কম সময় কিভাবে সবগুলো কভার করা যায় সেটা করার চেষ্টা করতেছি। তো এখন আমরা চলে আসলাম মিশরের পিরামিডের সামনে, যেটা মিশরের পিরামিড আকৃতি করে বানানো হয়েছে, খুবই সুন্দর। দূর থেকে আপনাকে দেখতে মনে হবে যে আপনি মিশরে আছেন, মিশরের পিরামিডের সামনেই আছে। ছোট্ট একটি ব্রিজ বানানো হয়েছে সৌন্দর্যের জন্য। এই ব্রিজটা পার হয়ে এই পারে আসতে হয়। পেছনে আমার ছেলে আসতেছে, তো ওর জন্য একটু লেট করতেছে। এই হচ্ছে মিশরের পিরামিড, অবিকল মিশরের পিরামিডের মতোই। এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত থাকে।
ওইভাবে বানানো হয়েছে। পাশে খেজুরের গাছ দেখতে পাচ্ছেন। মিশর যেহেতু আরাবিয়ান দেশ, সেই জন্য খেজুরের গাছ দিয়ে সুন্দর করে ম্যাচ করে রাখছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখে মনে হয় যে আমরা একেবারে মিশরে চলে আসছি। তো এমন একটা একটা করে আপনারা প্রত্যেকটা জিনিস দেখতে সময় লেগে যায়। তো এই জন্যই আমরা একটু টেনশন করতেছি যে আমরা কতক্ষণে পার্কটা ঘুরে শেষ করতে পারবো। মিশরের যে বাদশা ছিল বা ওইখানকার মানুষরা যেভাবে ওই আমলে চলতো, সেটার একটা মূর্তি দেখতে পাচ্ছেন আমার পেছনে। এটাও মিশরের পিরামিডের ওখানে গেলেও আপনারা দেখতে পাবেন, সেম টু সেম একই জিনিস। তো প্রত্যেকটা জিনিস এমনভাবে বানানো যে অবিকল সেম ওটার মতোই করে বানানো হয়েছে। খুবই সুন্দর। তবে শীতের সময় প্রচুর মানুষ হয় এখানে। ইন্ডিয়ানদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে পর্যটকরাও আসে এই পার্কটা ভিজিট করার জন্য। এই পার্কটি মূলত 2012 সালে উদ্বোধন করা হয়। এই হচ্ছে পেট্রা, যেটা জর্দানে অবস্থিত আছে এখনও, যেটা জর্দানে আকর্ষণ করার একটা জিনিস। যারাই জর্দান ঘুরতে যায় এটা অবশ্যই দেখে আসে। আর এটা জুড়ে শুধু ইতিহাস আর ইতিহাস। খুব সুন্দর একটি জায়গা। তা আমরা যেহেতু 4 নম্বর গেট দিয়ে ঢুকছি, 4 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনি এই সপ্তাহের জিনিসগুলো খুব সহজেই প্রথমেই দেখে নিতে পারবেন। আর যারা 1 নম্বর গেট দিয়ে ঢোকে তারা হচ্ছে ওখানে আছে আপনার রোজ গার্ডেন, ফুড গার্ডেন, চিলড্রেন গার্ডেন। প্রত্যেকটা গার্ডেন এত সুন্দর করে সাজানো, কল্পনার বাহিরে। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটি সপ্তাহের জায়গায়, সেটা হচ্ছে আগ্রার তাজমহল। এটা অবশ্যই ইন্ডিয়াতেই উপস্থিত, কিন্তু এখান থেকে কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। তাই জন্য অনেক মানুষ আগ্রা যেতে যাওয়া হয় না বা যেতে পারে না, গেলে একটা সময় নিয়ে যেতে হয়। যেটা কলকাতা থেকে আগ্রা যেতে 27 ঘন্টা ট্রেনে লাগে, বিমানও প্রায় 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। তো এটা একটা মানে লং জার্নি। তো আপনি কলকাতা আসলে সহজে আগ্রা তাজমহল দেখতে পারবেন। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আগ্রা তাজমহলের লাইটগুলো জ্বালানো হয়েছে। লাইটগুলা জ্বালানোতে আরও বেশি সুন্দর লাগতেছে। আগ্রা তাজমহলটা একেবারে ফুটে উঠছে, খুবই সুন্দর। যাইন বাবা। বাবা আপুকে ছেড়ে দাও, টাটা। আগ্রার তাজমহল, এটাও বিশাল একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে সম্রাট শাহজাহান মমতাজের জন্য এই সেই আগ্রা তাজমহল যেটা বানাইছিল, যেটা এখন পৃথিবী ভালোবাসা মানুষের একটা নিদর্শন, ভালোবাসার নিদর্শন বলা চলে। এই আগ্রা তাজমহল বানাতে গিয়ে যারাই কর্মী ছিল তাদেরকে সবাইকে এই সম্রাট শাহজাহান মেরে ফেলছে, যেন পৃথিবীতে দ্বিতীয় আর একটা তাজমহল কখনো না হয়। তো বন্ধুরা,
আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে আর ঘুরবো না, যেহেতু 7:30 বাজে পার্কটি বন্ধ হয়ে যাবে। তো পরবর্তীতে আবার আমরা আরেকটি লোকেশনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নেক্সট আর ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।